একটা কথা বলি, আর এই গালফ কান্ট্রি গুলা যে জিসিসি কান্ট্রিজ গুলো সবগুলাই আপনার গোপনে, সবাই গোপনে ইসরায়েলের সাথে ইসরায়েলকে। সম্পর্ক গড়ে তুলেছে। হুম। এরা এতটাই মুনাফেক, এতটাই মুনাফেক এরা। সবচেয়ে এই মুনাফেকদের সর্দার হইল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সে হইল এই মুনাফেক গুলার সর্দার। হি ইজ দ্য লিডার অফ অল সাইকোপ্যান্স অ্যান্ড অল বিট্রেয়ার। বুঝতে হুম। পারছেন? তো এইখানে মোহাম্মদ বিন সালমান হলো, সালমানের কারণেই অন্যান্য ওই যে গালফ কান্ট্রিজ গুলো ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দেয়। তারপরে আপনি ধরেন এই যে জর্ডানের বাদশাহ যে আব্দুল্লাহ, আমাদের বয়সে, আমার 1 বছরের জুনিয়র, ডেট অফ বার্থ খুঁজে দেখলাম, একেবারে একটা নচ্ছার লোক, তার কোনো অধিকারই নাই সিংহাসনে থাকার। আমার খারাপ লাগে কি জানেন, এই এখন যে বাদশাহ আব্দুল্লাহ জর্ডানের বাদশাহ, ও আমাদের রসুল সাল্লাহ ইসলামের 43তম বংশধর, মানে 43rd ডিসেন্ডেন্ট অফ আওয়ার হোলি প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর 43তম বংশধর হয়ে তার গায়ে মানে দেখেন কি করে, ইসরায়েলকে সমর্থন করে। আপনি দেখেছেন তো, ইসরায়েলকে সাপোর্ট করে। সেটাই, তাহলে মানে কুয়েতকে কতটা ডেঞ্জারাস অবস্থায় ফেলে দিয়েছে। আপনি দেখেন প্রতিদিন কুয়েতের উপর আক্রমণ হচ্ছে, প্রতিদিন। আচ্ছা, অনেকেই বলে কি কয় এখন শেষ হয়ে যাবে বা একটা পরিবর্তন আসবে। আসলে তো আমেরিকা ছাড়া ওরা চিনে না। এই গালফ কান্ট্রিজ গুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, হুম। ওমান, এগুলো তো আপনার আমেরিকা ছাড়া কিচ্ছু জানে না। আমেরিকা এদেরকে টিকিয়ে রেখেছে কাদেরকে? ওই রাজবংশ গুলাকে। এরা বংশানুক্রমিক ভাবে এরা দেশ শাসন করে যাচ্ছে। এদের দেশে ইলেকশন হয়, জনগণ এদেরকে নির্বাচিত করে। সালমান কি জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে সৌদি আরবের দেশ চালানোর জন্য? কুয়েতের আমির হয়েছে, কাতারের আমির হয়েছে, ওমানের সুলতান হয়েছে, হ্যাঁ, আরব আমিরাতের হয়েছে, বাহরাইনের সুলতান শেখ হয়েছে? না, কিছু না। এরা তো জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন। এরা ভোগ বিলাসে গা ভাসিয়ে দেশ চালায়। এদের বিরুদ্ধে কোনো একটা লোক একটা কথা বললে পরের দিন এই লোকটা নাই। কোনো গণতন্ত্র নাই, কিচ্ছু নাই। আমেরিকা টিকিয়ে রেখেছে। আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্রের ফেরি করে, যে আমি গণতন্ত্রের ফেরিওয়ালা। এই দেশে লিবিয়ায় গণতন্ত্র নাই, ইরাকে গণতন্ত্র নাই, সিরিয়ায় গণতন্ত্র নাই, এইসব আলাপ করে। কিন্তু এই যে গালফ কান্ট্রিজ গুলো আছে যেগুলো, এগুলোতে তো একটাতেও কোনো গণতন্ত্র নাই, সেটা তো বলে না আমেরিকা। কারণ না, এটা বলবে না, কারণ এই বংশগুলা যারা এই দেশগুলো শাসন করে, এই গালফ কান্ট্রিজ গুলো, এই বংশগুলো, আর আমি আবারও বলি, আমেরিকার তেলের স্বার্থ রক্ষা করে। এই বংশগুলো যদি না থাকে, এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়, তাহলে আমেরিকাকে তেলের এই ব্ল্যাঙ্ক চেক দিবে না। সেই জন্যই এই অত্যন্ত জনপ্রিয়তাহীন এই রাজবংশগুলোকে টিকিয়ে রাখছে আমেরিকা। চ্যালেঞ্জ আসছে এখন। ভদ্রলোক, বা আপনার নাম কি ভাই? খুব ভালো কোশ্চেন শাহিনুর। করেছেন। আমি শাহিনুর ইসলাম। শাহিনুল ইসলাম সাহেব, শোনেন, অলরেডি ডলার চ্যালেঞ্জ হয়ে গেছে। ডলার সারা পৃথিবীতে, পেট্রো ডলার একদম ইউনিপোলার মুদ্রা, মানে একক মুদ্রা হিসেবে সারা ওয়ার্ল্ডে ট্রেডিং করে। কিন্তু এখন যেটা হলো, হরমুজে ইরান বাধা দেওয়ার ফলে ইরান কতগুলো সিলেক্টেড কান্ট্রিকে হরমুজ ব্যবহারের জন্য দেয়, অন্য কাউকে দিচ্ছে না। এবং যাদেরকে হরমুজ ব্যবহার করে তেল দিচ্ছে, হ্যাঁ, হরমুজ ব্যবহার করার অনুমতি দিয়ে ইরান তাদের কাছে তেল বিক্রি করছে, এটা কিন্তু চাইনিজ মুদ্রায় করছে, ইউয়ানে। ফলে দেখা গেল যে চাইনিজ মুদ্রা ইউয়ান এখন একটা বড় বিশ্ব বাণিজ্যে একটা শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। মাঝখানে এখন রাশিয়ার রোবল, রাশিয়া আবার একটা সুযোগ নিয়েছে। এই যুদ্ধের সময় রাশিয়া বলছে যে আমি আগে যাদেরকে তেল দিতাম, রাশিয়ার নিজেদের তেল আছে, এই তেলও আমি আমার মুদ্রায় দিব, আমি ডলারে দিব না, আমি রোবলে দিব। তাইলে তাইলে রোবল আসছে, চাইনিজ মুদ্রা ইউয়ান আসছে, মাঝখানে ইউরোপিয়ান ইউনিয়ন বলে তাহলে আমাদের মুদ্রা আমরা বাণিজ্য করব। তাহলে 3টা বৈশ্বিক শক্তিশালী মুদ্রা এখন বাজারে চলমান হয়ে গেছে অলরেডি। এর ফলে ডলারের যে একক আধিপত্য, এটা কিন্তু মার খাচ্ছে। এবং বিশ্ব বাণিজ্য থেকে একদিন দেখা যাবে যে ডলারের একাধিপত্য আর থাকলো না। সেই দিক থেকে আমেরিকা কিন্তু এই বিরাট মার খাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরান আক্রমণ করার আগে এইগুলো নিয়ে গভীরভাবে ভাবে নাই। যদি ভাবতো, তাহলে ইসরায়েলের এই কুপরামর্শে আমেরিকা কখনো, বা বিশেষ করে ট্রাম্প, কখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতো না। ইরানের বিরুদ্ধে আমেরিকা একটা সিদ্ধান্ত ছিল
এটা হলো আপনার এই ক্লিনটনের আমলে। হ্যাঁ, ক্লিনটন ভাবছিল যে ইরান আক্রমণ করবে, কিন্তু ক্লিনটন অত্যন্ত বিচক্ষণ প্রেসিডেন্ট। উনি এই জিনিসগুলো আমি যে আলোচনা করলাম, ডলারের কি অবস্থা হবে, তারপরে আদৌ কি ইরানের যে ভৌগোলিক অবস্থা আফগানিস্তানের মতো, সেখানে আদৌ কি ইরানের গ্রাউন্ডে সৈন্য নামানো যাবে কি যাবে না, আর গ্রাউন্ডে সৈন্য না নামাতে পারলে যুদ্ধে জেতা যাবে না। তো এই প্রজ এন্ড কনস গুলো উনি দেখেছেন, এবং প্রেসিডেন্ট ক্লিনটন এটাও করেছেন যে একবার যুদ্ধ করা, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে যদি এই যুদ্ধ মানে আমেরিকা যদি এই যুদ্ধে জয়ী হতে না পারে, তাহলে বিশ্বব্যাপী আমেরিকার যে একটা মর্যাদা আছে সবচেয়ে বড় সুপার পাওয়ার হিসেবে এটা থাকবে না। এটা না থাকার ফলে দেখা যাবে যে আমেরিকা যে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণের একটা ক্ষমতা রাখে, সেই নিয়ন্ত্রণের জায়গাটিতে খামতি ঘটবে এবং আমেরিকা দুর্বল হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনার প্রেসিডেন্ট যে ক্লিনটন শেষ পর্যন্ত ইরান আক্রমণ থেকে বিরত থাকে। তার আক্রমণ করার একমাত্র উদ্দেশ্য ছিল যেন ইরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে ওই লেভেলে, যেখানে গেলে অ্যাটম বোমা বানানো যায়। তুরস্ক যদি এত কিছুই ভাবে, তাহলে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সৈন্য নামায় না কেন? তুরস্কের গোয়েন্দা, এখন হ্যাঁ, তুরস্কের গোয়েন্দা রিপোর্ট দিয়েছে, ভালো, ভেরি গুড। আমরাও এটা জানি, যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, যে তুরস্কের গোয়েন্দা যে রিপোর্ট দিয়েছে, এটা তো বাসি খবর। এই খবর বাসি হয়ে গেছে, এটা আমরা জানি যে ইসরায়েলের একটা আছে, তাদের সোকল প্রমিসড ল্যান্ড অনুযায়ী তারা সিরিয়া নিয়ে নিবে, তারা সৌদি আরবের একটা অংশ নিবে, ইজিপ্টের একটা অংশ নিয়ে জর্ডানকে নিয়ে নিবে, একটা বিশাল ইসরায়েলি রাষ্ট্র তৈরি করবে। এটা তো তুরস্কের গোয়েন্দা রিপোর্ট তো একদম অনেক দেরিতে দিল, এত বড় একটা এটা নিয়ে আবার ক্রেডিট নেওয়ার তাদের কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, ঠিক আছে, তাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেহেতু এটা বলেছে এবং প্রকাশ করেছে, তাহলে তুরস্কের উচিত ইসরায়েলকে আপনার মোকাবেলা করা। ইসরায়েল যদি সিরিয়ার অংশ নিতে চায়, সৌদি আরবের নিতে চায়, বা জর্ডনে সৈন্য ঢুকাতে চায়, যেমন দক্ষিণ লেবাননে ঢুকিয়েছে, তাহলে তুরস্ক কেন যুদ্ধে অবস্থান নেয় না? তুরস্ক একটা মুসলিম রাষ্ট্র, নেটোভুক্ত দেশ। তুরস্ক নিলেই তো তখন টনক ধরে, তখন তো আমেরিকাও তো নেটোর লোক, তখন ডোনাল্ড ট্রাম্প বলবে তুমি নামছো কেন, তুরস্ক বলবে কেন, মুসলিম বিশ্ব নিয়ে নিচ্ছে, মধ্যপ্রাচ্য দখল করে ফেলতে চায়, তা আমি নামবো না। তখনই তো ডোনাল্ড ট্রাম্প বলবে যে তাইলে যুদ্ধবিরতি হোক। তাহলে তুরস্ক শুধু গোয়েন্দা রিপোর্ট দিয়েই ক্ষান্ত হবে? এত শক্তিশালী দেশ কেন? জি